স্বর্ণা, বলো অ্যান্সারটা কেউ একজন বলো। কেন লো ডোজ অ্যাসপিরিন দেই আমরা ইউজ করি অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়ার জন্য? রোল 22 তুমি বলতে পারবে? ম্যাম লোডো কক্স 1 কে ইনহিবিট করে অনলি, আর যদি হাই সিলেক্টিভলি ডোজ দিই তাহলে কক্স 1 কক্স 2 প্লেটলেটের, দুইটাই ইনহিবিট হয়। এটা কি অ্যান্সার? জি ম্যাম। রোল 30 আছো? আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে? দেখো আজকে আমরা পড়বো এজেন্ট ইউজড ইন সাইটোপেনিয়া, মানে এনিমিয়াতে আমরা এনিমিয়া বা থ্রম্বোসাইটোপেনিয়াতে কি কি ড্রাগ ব্যবহার করি, আর হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর কি কি আছে। তোমাদেরকে আমি সব সময় বলি যে ক্যাটজাং এর শুরুতেই একটা কেস স্টাডি থাকে, ওটা একটু মন দিয়ে পড়বে। ওই একটা কেস স্টাডি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক ইনফরমেশন তোমরা জানতে পারবে। দেখো কেস স্টাডিতে কি আছে, এ 25-year-old woman who has been on a strict vegan diet. strict vegan মানে কি? What do you mean by vegan? ম্যাম ভেজিটেরিয়ান। হ্যাঁ ভেজিটেরিয়ান, মানে ওরা শুধু স্ট্রিক্টলি ভেজিটেবল খায়, নিরামিষ ভোজী বাংলায় যাকে বলে। strict vegan diet for past 2 years. ও কি কি নিয়ে আসবে তোমার কাছে? increasing numbness, paresthesia, generalized weakness, sore tongue এবং and gastrointestinal discomfort. Physical examination reveals a pale woman with diminished vibration sense, diminished spinal reflexes and extension plantar reflex. তুমি এক্সামিন করে দেখলে যে ওরাল ক্যাভিটিতে গ্লসাইটিস আছে, ওর টাংটা কেমন, একদম স্মুথ, অ্যাবনর্মালি স্মুথ। নরমালি আমাদের টাঙে একটু কি থাকে, প্যাপিলা গুলি দেখা যায় না, ওর টাংটা একেবারে রেড ইন কালার এন্ড স্মুথ। ল্যাবরেটরি টেস্ট করে পেলে যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন 9.4। ওর সেরাম ভিটামিন B12 করে দেখা গেল যে এটা নরমালের চেয়ে অনেক কম, নরমাল হলো 250 থেকে শুরু, ওর 98 পিকোগ্রাম পার ml। এখানে কি কি প্রশ্ন করেছে যে once megaloblastic anemia was identified, why it is important to measure serum concentration of both folic acid and cobalamin. Cobalamin means vitamin B12. Should this patient be treated with oral or parenteral vitamin B12? এটার অ্যান্সার আমরা পরে পড়বো। আমরা ভিটামিন B12 দিয়ে শুরু করি। যেহেতু বললাম যে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিটা স্ট্রিক্ট ভেগানদের হয়, তার মানে এটা ডায়েটারি সোর্স কি? ডায়েটারি সোর্সটা হলো অ্যানিমাল সোর্স, দ্যাট ইজ মিট, স্পেশালি লিভার, এগস এন্ড ডেইরি প্রোডাক্ট। আমরা এনিমিয়াতে সাধারণত 3টা ড্রাগ ব্যবহার করি, এর মধ্যে একটা হলো আয়রন, ভিটামিন B12 এন্ড ফলিক অ্যাসিড। এই তিনটাই হিমোপয়েসিসের জন্য, পিউরিন পাইরিমিডিন সিনথেসিসের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা ভিটামিন B12 দিয়ে শুরু করি। ডায়েটারি সোর্স হলো মিট, এগ এন্ড ডেইরি প্রোডাক্ট। দ্যাট মিন্স যারা নন ভেজ খায় তাদের ক্ষেত্রে ভিটামিন B12 এর অ্যাবজর্পশন যদি ঠিক থাকে তাহলে ওদের ডেফিসিয়েন্সিটা হয় না খুব একটা, কারণ নর্মাল ডেইলি রিকোয়ারমেন্ট অফ ভিটামিন B12 ইজ অনলি অ্যাবাউট 2 মাইক্রোগ্রাম, খুবই কম। নর্মাল ডেইলি RDA যেটাকে আমরা বলি, অনলি 2 মাইক্রোগ্রাম। So it would take about 5 years for all the stored vitamin B12 to be exhausted and for
megaloblastic anemia to develop. ভিটামিন B12 টা কোথায় স্টোর থাকে আমাদের বডিতে? একটা বিগ অর্গান যেখানে সবকিছু স্টোর থাকে, কোথায় বলো? লিভার। লিভারে স্টোর থাকে। যেহেতু এটা লিভারে স্টোর থাকে এবং ডেইলি রিকোয়ারমেন্টটা খুবই কম, তো দেখা যায় যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলেও তার ক্লিনিক্যালি আমরা বুঝতে পারবো যে সাইন সিমটম হতে অন্তত 5 বছর সময় লাগবে। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি সাধারণত দুইটা কারণে হয়, একটা হলো যদি ভিটামিন B12 অ্যাবজর্পশনটা ইম্পেয়ার্ড হয়, আর একটা হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। এখন আমরা দেখি ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য কি কি লাগে। আমরা পড়েছিলাম গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে একটা স্পেশাল ফ্যাক্টর রিলিজ হয় যা কিনা ভিটামিন B12 এর অ্যাবজর্পশনে হেল্প করে। তোমাদের মনে আছে ফ্যাক্টরটা কি? মানে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। হ্যাঁ, গুড, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। তার মানে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হতে পারে যদি ভিটামিন B12 এর অ্যাবজর্পশনটা ইম্পেয়ার্ড হয় ইন পার্নিশিয়াস এনিমিয়া। দ্যাট মিন্স পার্নিশিয়াস এনিমিয়াতে কি হয় যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের এগেইনস্টে একটা অ্যান্টিবডি, এটা একটা অটো ইমিউন ডিজিজ, তখন ভিটামিন B12 অ্যাবজর্পশনটা হয় না। কোনো কারণে যদি পেশেন্টের পার্শিয়াল অথবা টোটাল গ্যাস্ট্রেক্টমি করতে হয়, গ্যাস্ট্রেক্টমি করলে তো সাথে প্যারাইটাল সেলটাও চলে যাবে, তখন ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ হবে না, ভিটামিন B12 অ্যাবজর্ব হবে না। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ অথবা কোনো পেশেন্টের যদি স্মল বাউল রিসেকশন করা হয়, এইসব ক্ষেত্রে ভিটামিন B12 এর অ্যাবজর্পশনটা ইম্পেয়ার্ড হবে। আরেকটা কি কারণ হতে পারে? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হুইচ ইজ রেয়ার বাট মে বি সিন ইন স্ট্রিক্ট ভেজিটেরিয়ানস। স্ট্রিক্ট ভেজিটেরিয়ানস বলছে কারণ ওরা কিন্তু এগ, মিল্ক এগুলিও অ্যাভয়েড করে। আফটার মেনি ইয়ার্স উইথাউট মিট, এগস অর ডেইরি প্রোডাক্ট, এই দুইটা কারণে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে, যার কারণে পরবর্তীতে আমরা কিছু ফিচার পাই। এর মধ্যে একটা হলো এনিমিয়া হুইচ ইজ কল্ড মেগালোব্লাস্টিক এনিমিয়া, কারণ আরবিসি সাইজটা বড় হয়ে যায়। আরো কি কি হয়? ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির কারণে কিছু নিউরোলজিক্যাল সিম্পটম হয়, যেমন প্যারাস্থেসিয়া হবে, নাম্বনেস হবে। Vitamin B12 is absorbed after it complexes with intrinsic factor. Intrinsic factor টা কি? A glycoprotein secreted by the parietal cells of the gastric mucosa. এখন আমাকে বলো কোন পেশেন্টের পার্নিশিয়াস এনিমিয়া আছে, মানে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা তার নাই বা কমে গেছে, তাকে আমি ভিটামিন B12 দিয়ে ট্রিট করতে চাইলে কোন রুটে দিব ভিটামিন B12 টা? ম্যাম প্যারেন্টাল রুটে দিতে হবে। কেন প্যারেন্টাল রুটে দিব? ওরাল রুটে দিলে কি হবে? ম্যাম ওরাল রুটে দিলে তো অ্যাবজর্পশন হবে না, কারণ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল তো নাই, মানে কম থাকবে। হ্যাঁ, গুড, এই জন্য অবশ্যই আমি প্যারেন্টাল রুটে দিব পার্নিশিয়াস এনিমিয়াতে। প্যারেন্টাল রুটে দেওয়ার পর যখন রিমিশন হবে, পেশেন্টের নিউরোলজিক্যাল সাইন সিম্পটম গুলি রিমিশন হবে, তখন বাইরের দেশে এটা ইন্টারন্যাজাল স্প্রে অথবা জেল হিসেবেও পাওয়া যায়, তখন ইন্টারন্যাজালিও দেওয়া যায়। এটা জাস্ট এমসিকিউ এর জন্য, যে কখনো যদি আসে যে ভিটামিন B12 এর একটা ফর্মুলেশন ইন্টারন্যাজাল জেল অথবা স্প্রে, এটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু মনে রেখো যে ভিটামিন B12 ইন্টারন্যাজাল ফর্মুলেশনেও আছে, স্প্রে অথবা জেল ফর্মুলেশনে। ওরাল ট্যাবলেটস আর অ্যাভেলেবল, parenteral injectable form available, and intranasal spray or gel is available ভিটামিন B12 এর ক্ষেত্রে। এখন আসো, একটা তো আমরা বললাম যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে, আর কি হবে? নিউরোলজিক্যাল কিছু সিম্পটম হবে, প্যারাস্থেসিয়া ইন দ্য পেরিফেরাল নার্ভস, উইকনেস হবে which progresses to spasticity, ataxia and other central nervous system dysfunction. এটাকে এক কথায় আমরা যেটা বলি যে প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ড্যামেজ, প্রোগ্রেসিভ অ্যান্ড অলসো ইরিভার্সিবল।
তুমি যদি পেশেন্টকে তাড়াতাড়ি ভিটামিন বি টুয়েলভ দিয়ে ট্রিট না করো, ওটা প্রোগ্রেস হতে হতে একসময় ইরিভার্সিবল স্টেজে চলে যাবে। তখন তুমি ভিটামিন বি টুয়েলভ দিলেও ওটা আর ব্যাক করে ড্যামেজটা ব্যাক করবে না, মানে তার নর্মাল ফাংশন রিজেনারেট করবে না, ইরিভার্সিবলি ড্যামেজ হয়ে যাবে। তাহলে ইট ইজ টু মাচ ইম্পর্টেন্ট যে প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ড্যামেজ হবে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সিতে। রোল 8 আছো? রোল 8 Yes, ma'am. বলো। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া একটা তো বললাম যে ভিটামিন বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সিতে হয়, আরেকটা কেন হয়? আরেকটা কিসের ডেফিসিয়েন্সিতে হয়? Folic acid deficiency. হ্যাঁ, তার মানে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি অর ফলিক অ্যাসিড Folic acid ডেফিসিয়েন্সিতে। deficiency. হুম। এখন একটা প্রশ্নটা এখন দেখে নাও, উত্তরটা আমি আস্তে আস্তে বলছি। এই প্রশ্নটা রিটেনে আসে এবং ভাইভাতে ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয় যে হোয়াই ফলিক অ্যাসিড শুড বি অ্যাডমিনিস্টার্ড only after exclusion of vitamin B12 deficiency। একটা পেশেন্টের তুমি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পেলে অবশ্যই তার ফলিক অ্যাসিডের সাথে সাথে ভিটামিন বি টুয়েলভ এর অ্যাসে করতে হবে যে ব্লাডে ভিটামিন বি টুয়েলভটা কি নর্মাল নাকি বিলো নর্মাল। কেন? দেখো, এটা ভিটামিন বি টুয়েলভ এর একটা সাইকেল যে ভিটামিন বি টুয়েলভ বিভিন্ন রিঅ্যাকশনের কো ফ্যাক্টর হিসেবে কাজ করে। এর মধ্যে একটা হলো মিথাইল টেট্রাহাইড্রোফলেট থেকে টেট্রাহাইড্রোফলেট করে। আমরা জানি যে ফলিক অ্যাসিডের দুইটা অ্যাক্টিভ ফর্ম আছে, টেট্রাহাইড্রোফলেট অথবা ডাইহাইড্রোফলেট। আমাদের বডিতে অ্যাবজর্ব হওয়ার জন্য, কাজ করার জন্য এই দুইটা ফর্ম তৈরি হতে হবে ফলিক অ্যাসিডের। আর এইখানে কোফ্যাক্টর হিসেবে কাজ করে কোব্যালামিন, দ্যাট ইজ ভিটামিন বি টুয়েলভ। কোনো কারণে যদি ভিটামিন বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সি হয়, তার তার ফলে কি হবে? যে মিথাইল টেট্রাহাইড্রোফলেট থেকে টেট্রাহাইড্রোফলেট হতে পারবে না, তার মানে তার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হওয়ারও চান্স থাকবে, কিন্তু সেটা হয় না। কেন হয় না? কারণ ফলিক অ্যাসিডটা তার আরেকটা অ্যাক্টিভ ফর্ম ডাইহাইড্রোফলেট তে রিডিউস হতে পারে। কিভাবে? বাই দ্য হেল্প অফ দ্য এনজাইম ডাইহাইড্রোফলেট রিডাক্টেজ। এই এনজাইমটা কি আমরা কোথাও পড়েছিলাম? অ্যান্টিমাইক্রোবিয়ালসে Yes, ma'am. পড়েছিলাম যে ব্যাকটেরিয়া কিভাবে পাতা থেকে ফলিক অ্যাসিড তৈরি করে। আমরা দেখলাম যে আমাদের বডিতে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হলে ফলিক অ্যাসিডও ডেফিসিয়েন্সি হওয়ার কথা, কারণ ভিটামিন বি টুয়েলভ একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে টেট্রাহাইড্রোফলেট সিনথেসিস হওয়ার ক্ষেত্রে। কিন্তু দেখা যায় যে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হয় না, কারণ ফলিক অ্যাসিড ক্যান বি অলসো রিডিউস টু ডাইহাইড্রোফলেট, also active form of folic acid, by the enzyme dihydrofolate reductase and thereby serve as a source of tetrahydrofolate. Dihydrofolate থেকে tetrahydrofolate হবে, required for synthesis of the purine and pyrimidines for DNA synthesis. ফলিক অ্যাসিড আমাদের কেন লাগে? ফলিক অ্যাসিড লাগে যে অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসের জন্য, পিউরিন, পাইরিমিডিন, ডিএনএ সিনথেসিসের জন্য। ওখানে আমরা পড়লাম যে ভিটামিন বি টুয়েলভ এর মেইন সোর্স হলো এনিম্যাল সোর্স, দ্যাট ইজ লিভার, এগ অ্যান্ড ডেইরি প্রোডাক্ট। কিন্তু ফলিক অ্যাসিড গ্রিন ভেজিটেবলসেও প্লেন্টি অ্যামাউন্টে থাকে। রিচেস্ট সোর্স হলো ইস্ট, লিভার, কিডনি অ্যান্ড গ্রিন ভেজিটেবলস। তার মানে ভেজিটেরিয়ানসদের ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হওয়ার কোনো চান্স নেই। কিন্তু ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিটা হতে পারে কাদের? যদি বডি স্টোরটা কম থাকে। ভিটামিন বি টুয়েলভ ছিল যে বডিতে লিভারে স্টোর থাকে, কিন্তু ফলিক অ্যাসিডটা তার চেয়ে একটু কম স্টোর থাকে, রিলেটিভলি লো অ্যামাউন্টে স্টোর থাকে এবং ডেইলি রিকোয়ারমেন্ট ইজ হাই।
So folic acid deficiency and megaloblastic anemia can develop within 1 to 6 months after the intake of folic acid stops, depending on the patient's nutritional status and the rate of folate utilization. তার মানে যদি একটা পেশেন্টের ফলিক অ্যাসিড সে ইনটেক করা বন্ধ করে দেয় তাহলে তার 1 থেকে 6 মাসের মধ্যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, কারণ আমাদের বডিতে ফলিক অ্যাসিডের স্টোরটা রিলেটিভলি একটু কম থাকে আর ডেইলি রিকোয়ারমেন্টটা হাই ইন কম্পারিজন টু ভিটামিন বি12। তার মানে আমরা যদি কম্পেয়ার করি ভিটামিন বি12 এর সাথে ফলিক অ্যাসিড আমরা কি কি পেলাম? ভিটামিন বি12 হলো মেইনলি অ্যানিমাল সোর্স আর ফলিক অ্যাসিড বোথ অ্যানিমাল এন্ড ভেজিটেবল সোর্স। গ্রিন ভেজিটেবলসও প্লেন্টি পরিমাণে থাকে। ভিটামিন বি12 এর ডেইলি রিকোয়ারমেন্টটা খুবই কম, অনলি 2 মাইক্রোগ্রাম, কিন্তু ফলিক অ্যাসিডের ডেইলি রিকোয়ারমেন্টটা একটু হাই। আর ভিটামিন বি12 বডিতে স্টোর থাকে, ফলিক অ্যাসিডটাও স্টোর থাকে কিন্তু একটু কম পরিমাণে, রিলেটিভলি লো অ্যামাউন্টে। ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি হতে অন্তত 2 থেকে 5 বছর সময় লাগে, কিন্তু ফলিক অ্যাসিড যদি ডেফিসিয়েন্সি হয় ক্লিনিক্যাল সিম্পটম পেতে আমরা 6 মাসের মধ্যে পেয়ে যাব। দুইটার সিম্পটমই কিন্তু এক, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আর ভিটামিন বি12 এ এক্সট্রা আমরা পাবো নিউরোলজিক্যাল সিম্পটমগুলি, প্যারাস্থেসিয়া, নামনেস, এগুলি। আর একটা পেশেন্টের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হলো তুমি কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্ম যে আমরা করি, পেরিফেরাল ব্লাড ফিল্মে কি দেখি? আরবিসির সাইজ দেখি, মরফোলজি দেখি। মাইক্রোস্কোপিক্যালি কিন্তু আমরা বুঝতে পারবো না যে এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা কেন হলো, ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির কারণে নাকি ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সির কারণে, বুঝতে পারবো না মাইক্রোস্কোপিক্যালি। তার মানে আমাদের কি করতে হবে ফার্দার বোঝার জন্য? একটা পেশেন্টের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এটা ফলিক অ্যাসিডের কারণে হলো নাকি ভিটামিন বি12 এর কারণে হলো, ডেফিসিয়েন্সির কারণে, আমরা কিভাবে বুঝবো? ম্যাম ভিটামিন বি12 আর ফলিক অ্যাসিড অ্যাসিড both folate and vitamin B12 assay করতে হবে। it is very much important। কেন? কারণ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে ওই নিউরোলজিক্যাল ড্যামেজ গুলি হবে। Yes, ma'am. Folate deficiency does not cause the characteristic neurological syndrome seen in vitamin B12 deficiency. আর একটা ফলিক অ্যাসিডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা হলো যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে যদি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হয় কি হবে? নিউরাল টিউব ডিফেক্ট such as spina bifida or anencephaly। তার মানে যে প্রেগন্যান্সি ডায়াগনোস হলে, প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হলেই কোন একটা ওষুধ দিয়ে শুরু করতে হয় প্রেগন্যান্সিতে? ফার্স্ট অ্যান্টিনাটাল ভিজিটে কি দেয়? ম্যাম ফলিক অ্যাসিড। অবশ্যই ফলিক অ্যাসিড দিতে হবে 5 মিলিগ্রাম ট্যাবলেট। কারণ যদি কোনো কারণে পেশেন্ট খেতে পারছে না, তো ফার্স্ট ট্রাইমেস্টারে তো খেতে পারে না, তার যদি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হয়ে যায় বাচ্চার নিউরাল টিউব ডিফেক্টের সম্ভাবনা থাকে। এজন্য প্রেগন্যান্সি ডায়াগনোসিসের সাথে সাথে যে ওষুধটা অবশ্যই অ্যাড করতে হয় সেটা হলো ফলিক অ্যাসিড। A dose of 1 milligram folic acid orally daily is sufficient to reverse the megaloblastic anemia, restore normal serum folate and replenish body store of folates in almost all patients। মানে ডেইলি যদি তুমি 1 মিলিগ্রাম দাও সেটাই এনাফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটাকে ট্রিট করার জন্য আর বডির যে নরমাল ফলেট স্টোর ওটাকে রিস্টোর করার জন্য। ম্যাম অ্যানেনকেফালি মানে কি? এনএনকেফালি মানে স্পাইনা বাইফিডা তো হলো স্পাইনটা শেষে যে দুই ভাগে ভাগ হয়ে যায়। এনএনকেফালি হলো আমাদের ব্রেইনে যে কাভারিংটা থাকে মেনিনজেস ওটা থাকে না। ইয়েস ম্যাম। মানে এনএনকেফালি তোমরা একটু করো, গুগল সার্চ দিয়ে দেখো যে বেবির মাথাটা খুব ছোট থাকে, উপরে কোনো কাভারিং থাকে না।
একটা এমসিকিউ আসে যে কোন কোন ড্রাগ ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি করতে পারে, ড্রাগ কজিং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। এর মধ্যে একটা হলো মিথোট্রিক্সেট। মিথোট্রিক্সেট কোন গ্রুপের ড্রাগ? কোথায় পড়েছিলাম আমরা? চেনা চেনা লাগে না? ক্যান্সার এখানে বসে না, হ্যাঁ, অ্যান্টি ক্যান্সার ড্রাগ মিথোট্রিক্সেট। অ্যান্টি ক্যান্সার ড্রাগ। আর কি ট্রাইমিথোপিন পাইরিমিথামিন, কারণ ওরা কি করে, কিভাবে কাজ করে, ফলিক অ্যাসিড সিনথেসিসের যে এনজাইম সেটাকে ইনহিবিট করে কাজ করে। আর লং টার্ম থেরাপি উইথ ফিনাইটয়েন, এই চারটা ড্রাগের নাম অবশ্যই মনে রাখবে যে এই চারটা ড্রাগ পেশেন্টকে দিলে তার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হতে পারে। মিথোট্রিক্সেট, ট্রাইমিথোপিন পাইরিমিথামিন এন্ড ফিনাইটয়েন। ফিনাইটয়েন কি অ্যান্টি ইপিলেপটিক একটা ড্রাগ, লং টার্ম দিলে ওই পেশেন্টের ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হতে পারে, কারণ এই তিনটা ড্রাগই ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইমটাকে ইনহিবিট করে। এখন আসো আমরা একটা প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নের অ্যান্সারটা দেখি এখন কি হবে। Why folic acid should be administered only after exclusion of vitamin B12 deficiency? যদি একটা পেশেন্টের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, তুমি তাকে কোনো প্রকার মানে ভিটামিন B12 বা ফলেট অ্যাসে না করে ফলিক অ্যাসিড দেওয়া শুরু করো, ওর কিন্তু মেগালোব্লাস্টিক যে অ্যানিমিয়া সেটা রিকভার করে যাবে, তার অ্যানিমিয়াটা ঠিক হয়ে যাবে। কারণ যদি লার্জ অ্যামাউন্ট ফলিক অ্যাসিড দাও, তার পিউরিন পাইরিমিডিনটা সিনথেসিস হবে, হিমোগ্লোবিন সিনথেসিস হবে ভিটামিন B12 ছাড়াই। কিন্তু ফলিক অ্যাসিডটা ভিটামিন B12 এর আরেকটা কাজ, যেটা ও নিউরোলজিক্যাল ড্যামেজ ওটাকে প্রিভেন্ট করতে পারবে না। তার মানে ফলিক অ্যাসিড দিলে ওর পেশেন্টের এনিমিয়াটা কারেকশন হয়ে যাবে, কিন্তু নিউরোলজিক্যাল ড্যামেজটা প্রোগ্রেস করতে থাকবে ভিটামিন B12 এর অভাবে। এজন্য একটা পেশেন্টের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পেলে তুমি অবশ্যই তার ফলের ভিটামিন B12 অ্যাসে করবে, কারণ ফলিক অ্যাসিড ভিটামিন B12 এর এই নিউরোলজিক্যাল ড্যামেজটাকে প্রিভেন্ট করতে পারবে না, হুইচ ইজ প্রোগ্রেসিভ এন্ড ইরিভার্সিবল। এই অ্যান্সারটা সুন্দর করে পরীক্ষার সময় লিখবে যে ভিটামিন B12 এর অভাবে যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা হবে ওটা ফলিক অ্যাসিড লার্জ ডোজ দিলে কারেকশন হয়ে যাবে, কারণ দুইজনের মেটাবলিজমের একটা লিংক আছে। কিন্তু নিউরোলজিক্যাল ড্যামেজটা ফলিক অ্যাসিড প্রিভেন্ট করতে পারবে না। এজন্য অবশ্যই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পেলে পেশেন্টের ফলের ভিটামিন B12 দুইটাই অ্যাসে করতে হবে, মানে মেজার করতে হবে। এখন আসো আমরা আর কি আছে হেমাটিনিক্স এর মধ্যে, আয়রন। আয়রন। Iron deficiency is the most common cause of chronic anemia. আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে সাধারণত কি কি সিমটম পাওয়া যায়? কোনো পেশেন্টকে যদি দেখো, আমাদের দেশে তো এটা খুব কমন, রিপ্রোডাক্টিভ এজের ওমেনদের ক্ষেত্রে, মেনস্ট্রেটিং ওমেনদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সিটা খুব কমন। ওরা এসে তোমাদের কি বলবে যে পেশেন্টকে দেখবে যে পেইল একটা পেশেন্ট, ফ্যাটিক থাকবে, খুব সহজে ক্লান্ত হয়ে যায়, এক্সারশনাল ডিপসনিয়া, বলবে যে একটু কাজ করলেই তার হয়রান লাগে, খুব মানে শ্বাস নিতে কষ্ট হয়। ফ্যাটিক, ডিজিনেস, এক্সারশনাল ডিসনিয়া এগুলি কমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে। তার মানে এই সিমটম নিয়ে পেশেন্ট আসলে অবশ্যই তাকে হিমোগ্লোবিন লেভেল, পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে দিতে হবে। এটা এমসিকিউ এর জন্য একটু ইম্পর্টেন্ট যে কার্ডিওভাস্কুলার অ্যাডাপ্টেশন কি হয় ক্রনিক অ্যানিমিয়াতে। একটা পেশেন্টের অনেক দিন ধরে অ্যানিমিয়া আছে, বডি তো নিজস্ব কিছু অ্যাডাপটিভ সিস্টেমের মাধ্যমে কি করবে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হবে, কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যাবে এবং ভেসোডাইলেশন হবে। এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলে হাইপার ডাইনামিক সার্কুলেশন। এটা এনিমিয়াতে হয়, আর কিসে কিসে হয়, হাইপারথাইরয়েডিজমেও হয়। এটা জাস্ট তোমরা জেনে রাখো যে এনিমিক পেশেন্টদের ক্ষেত্রে তুমি ট্যাকিকার্ডিয়া পাবে। আয়রনটা আমাদের কেন দরকার হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য?
because iron forms the nucleus of the iron porphyrin heme ring, which together with globin মানে protein chain forms hemoglobin. তার মানে একটা পেশেন্টের যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, সে শুধু আয়রন খেলেই তার ডেফিসিয়েন্সিটা কারেকশন হবে না, সাথে তাকে প্রোটিন রিচ ডায়েটও খেতে হবে। In the absence of adequate iron, small erythrocyte মানে small RBC with insufficient hemoglobin are formed. এই জন্য এটাকে বলে মাইক্রোসাইটিক, ছোট, আর হাইপোক্রোমিক। যেহেতু ইনসাফিসিয়েন্ট হিমোগ্লোবিন, এই জন্য সেলগুলি হাইপোক্রোমিক থাকে, যেরকম লাল দেখানোর কথা সেরকম লাল থাকে না। রিটেনে একটা কোশ্চেন আসে প্রায়, চিটাগং ইউনিভার্সিটিতে এসেছে। তোমরা আইটেমের সময় পড়েছিলে মেকানিজম অফ আয়রন অ্যাবজর্পশন? এই ফিগারটা একটু মনে রাখো, সহজ করে পড়বে যাতে মনে থাকে। আমরা যে নরমালি ফুড খাই, ফুডে আয়রনটা থাকে ফেরিক ফর্মে। ফেরিক মানে কি? আয়রনের ভ্যালেন্সি কত ফেরিকে? 3। হ্যাঁ 3। আমরা নরমালি যে ফুডের সাথে আয়রনটা ইনটেক করি, সেটাতে আয়রনটা থাকে ফেরিক ফর্মে। এই ফেরিক ফর্মটা অ্যাবজর্পশন হবে না। অ্যাবজর্পশনের জন্য অবশ্যই এটাকে ফেরাস ফর্মে ট্রান্সফার হতে হবে। এটা কে করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড এই ফেরিক ফর্মটাকে ফেরাস ফর্মে নিয়ে যায়, যাতে এটা ইন্টেস্টিনাল ইপিথেলিয়াল সেল দিয়ে অ্যাবজর্ব হতে পারে। দেখো প্রথমে কি হয়, ফেরিক থেকে ফেরাস হলো, এটা হলো গাট লুমেন, এটা আমাদের ব্লাড, এটা ম্যাক্রোফেজ, এটা হেপাটোসাইট মানে লিভার সেল, এটা হলো বোন ম্যারো। প্রথমে আমরা আয়রন খেলাম ফেরিক ফর্মে, ওটা ফেরাস ফর্মে কনভার্ট হয়ে গেল। তারপর কি হবে, দুইটা ট্রান্সপোর্টার থাকে এখানে, হিম ক্যারিয়ার প্রোটিন আর ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার। এই দুইটা ট্রান্সপোর্টার ফেরাস ফর্মটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায় সেলের ভিতরে। Intestinal epithelial cells actively absorb inorganic iron via divalent metal transporter 1 and heme iron via heme carrier protein 1. এই দুইটা ট্রান্সপোর্টারের মাধ্যমে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলটা ইনটেক্ট করে আয়রনটাকে। তারপর কি হয়, ওটা ব্লাডে যায়। এফপি দিয়ে কি হয়, আর এফ দিয়ে কি হয়? আয়রনের স্টোরড ফর্মের নাম কি? আয়রন যে আমাদের বডিতে স্টোর থাকে, ওটার আলাদা একটা নাম থাকে না? ফেরিটিন। হ্যাঁ, এই এফ গুলি হলো ফেরিটিন, এগুলি হলো স্টোরড ফর্ম। দেখো ম্যাক্রোফেজে, লিভারে, কিছুটা ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলেও থাকে এই ফেরিটিন, এটা হলো আয়রনের স্টোরড ফর্ম। তারপর এই ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল থেকে কি হবে, অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড ইনটু দ্য ব্লাড। এই যে ব্লাডে ট্রান্সপোর্ট হবে, এই ট্রান্সপোর্টারটার নাম কি? ফেরোপোর্টিন, এফপি, and blood স্টোর হবে ফেরিটিন হিসেবে। In the blood, iron is transported by transferrin to erythroid precursor in the bone marrow for synthesis of hemoglobin in red blood cell. আর হেপাটোসাইটে যাবে, ওইখানে যে ফেরিটিন হিসেবে স্টোরড হবে। তার মানে ইন্টেস্টিনাল ইপিথেলিয়ামে আসলো দুইটা ট্রান্সপোর্টারের মাধ্যমে, ডিএমটি এন্ড এইচসিপি, হিম ক্যারিয়ার প্রোটিন। তারপর এখান থেকে ব্লাডে গেল ফেরোপ্রোটিন দিয়ে, ওখানে ব্লাডে যে ফেরিটিন হিসেবে স্টোরড হলো। ব্লাড থেকে আবার বোন ম্যারোতে আসবে, লিভারে আসবে, বোন ম্যারোতে এসে আরবিসি হিমোগ্লোবিন সিনথেসিস করবে, আর লিভারে যে ফেরিটিন হিসেবে স্টোরড থাকবে। আরেকটা দেখো ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজে কিভাবে যাবে, যে হিমোগ্লোবিন গুলি এজিং হয়ে গেছে, মানে আরবিসি লাইফ স্প্যান তো আমরা জানি 120 দিন, 120 দিন পরে তো সেটা কি হয়, তার লাইফ স্প্যানটা শেষ হয়ে যায়। এটাকে বলে এজিং, এজিং এর সময়।
তখন কি হয়, ওই আরবিসি গুলিকে ম্যাক্রোফেজ গুলি ফ্যাগোসাইট করে। এই ওয়ার্ডটা দেখো, সেনিসেন্ট ইরাইথ্রোসাইট, দ্যাট মিন্স যখন তার এজিং হয়ে যায়, লাইফ স্প্যানটা শেষের দিকে হয়ে যায়, তখন এই ম্যাক্রোফেজ গুলি ইরাইথ্রোসাইটকে এনগালফ করে নেয়। তারপর ওই আরবিসির হিমোগ্লোবিনে যে আয়রন থাকে ওটাকে আবার স্টোর করে নেয় ফেরিটিন হিসেবে। তার মানে কি হলো, প্রথমে ফেরিক ফর্মে খেলাম, ওটা ফেরাস ফর্ম হলো, এই দুটো ট্রান্সপোর্টারের মাধ্যমে ইন্টেস্টিনাল ইপিথেলিয়ামে আসলো, এখানেও কিছুটা ফেরিটিন হিসেবে স্টোরড হলো, ফেরোপোর্টিন নামক ট্রান্সপোর্টারের মাধ্যমে ব্লাডে গেল। এই ব্লাড থেকে দুই জায়গায় যাবে, বোন ম্যারোতে যাবে, এখানে যে আরবিসি সিনথেসিস হবে, হিম সিনথেসিস হবে, আর কোথায় যাবে, এই ব্লাড থেকে লিভারে যাবে, লিভারে যেও ফেরিটিন হিসেবে স্টোরড হবে। আর যে হিমোগ্লোবিন আরবিসি গুলি লাইফ স্প্যান শেষের দিকে সেন্সিটেন্ট আরবিসি ওগুলিকে ম্যাক্রোফেজ এনগালফ করে নিবে, সেখান থেকে আয়রনটা নিয়ে ফেরিটিন হিসেবে স্টোর করে রাখবে। এটা রিটেনে আসে, রিটেনের জন্য একটু পড়ো আর ফিগারটা দিয়ে দেবে, তাহলে সহজ হবে, সহজ করে শিখবে। ঠিক আছে, ম্যাম মাঝখানে ব্লাড ম্যাক্রোফেজ এনগালফ ফর হ্যাঁ, ম্যাক্রোফেজ এনগালফ করবে কোন আরবিসি গুলিকে, যাদের লাইফ স্প্যান শেষের দিকে, মানে 120 দিন যাদের হয়ে গেছে, সেই আরবিসি গুলিকে ম্যাক্রোফেজ এনগালফ করে নিয়ে ওই আরবিসির হিমোগ্লোবিনে যে আয়রনটা আছে ওটাকে ফেরিটিন হিসেবে স্টোর করে দিবে এখানে ম্যাম স্টোর কোথায় করবে? ম্যাক্রোফেজের ভিতরে। এই যে এটা হলো একটা ম্যাক্রোফেজ। Yes, ma'am. তার মানে কত জায়গায় স্টোর থাকে আয়রনটা, ইন্টেস্টিনাল ইপিথেলিয়াল সেলেও স্টোর থাকতে পারে, ম্যাক্রোফেজের ভিতরে স্টোর থাকতে পারে, লিভারে স্টোর থাকতে পারে ইন দ্য ফর্ম অফ ফেরিটিন। এখন আমাকে বলো ডেইলি রিকোয়ারমেন্ট অফ আয়রন কত? এটা কি সবার ক্ষেত্রে একটা ছোট বাচ্চা, রিপ্রোডাক্টিভ এজ এর ওমেন, অথবা নরমাল একটা মেল অ্যাডাল্ট, সবার ক্ষেত্রে কি আয়রনের আরডিএটা এক? রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স মানে ডেইলি রিকোয়ারমেন্টটা এক না, কারণ গ্রোয়িং চিলড্রেনদের ক্ষেত্রে আয়রনের, এটার অ্যান্সারটা পড়ে আমাকে নেক্সট ক্লাসে বলবে। আরডিএ অফ আয়রন বিভিন্ন ভাগ করে নিবে, গ্রোয়িং চিলড্রেন, রিপ্রোডাক্টিভ এজ এর ওমেন, প্রেগনেন্ট ওমেন, নার্সিং মাদার, নরমাল অ্যাডাল্ট মেল, ওদের ক্ষেত্রে কত। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো যে আয়রন ইন মিট প্রোটিন, মানে মিটে, রেড মিটে যে আয়রনটা থাকে ওটা খুব দ্রুত ইফিশিয়েন্টলি অ্যাবজর্ব হয়ে যায়, বিকজ হিম আয়রন ইন মিট হিমোগ্লোবিন and myoglobin can be absorbed intact without first having to be dissociated into elemental iron. আমরা যে রেড মিটে যে আয়রনটা থাকে ওটা খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু ভেজিটেবলস আর গ্রেইনস এর যে আয়রনটা থাকে ওটা টাইটলি বাউন্ড হয়ে থাকে, এজন্য ওটা অ্যাবজর্পশনটা একটু কম হয়। এজন্য আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে শুধু গ্রিন লিফি ভেজিটেবলস খেলে হবে না, সাথে অবশ্যই মিট খেতে হবে। রেড মিট মেইন সোর্স অফ আয়রন, এখানে সে প্রোটিনটাও পাবে যা কিনা গ্লোবিন হিসেবে তখন অ্যাড হবে হিমোগ্লোবিন সিনথেসিসে। তার মানে ভেজিটেবলস এর আয়রন গুলি লেস অ্যাভেলেবল ফর অ্যাবজর্পশন, এটা এমসিকিউ এর জন্য মনে রাখবে। তোমাদের যে আমি বলেছিলাম লাইব্রেরি থেকে এমসিকিউ এর আগের বছরের প্রফের কোশ্চেন গুলি নিয়ে সলভ করবে, তোমাদের কাছে কি আছে প্রশ্নগুলি? কার কার কাছে আছে একটু হাত তোলো, যদিও দেখতে পাবো না, রেসপন্স করো। কারো কাছে আছে আগের প্রফের এমসিকিউ এর কোশ্চেন গুলি? নিপা আছো 39? জি ম্যাম। নাওনি লাইব্রেরি থেকে প্রফের কোশ্চেন গুলি এমসিকিউ এর? ম্যাম ছবি তোলা আছে। ছবি তোলা আছে, ওগুলি কি সলভ করছো তোমরা এই বন্ধে বসে? না ম্যাম, করা হয় নাই। ওই এমসিকিউ যদি সলভ করো একটা তো লাভ হবে যে কমন পড়ে যাবে, কিছুটা তো কমন পড়বে, আরেকটা লাভ হবে যে তোমার
ওই টপিকসটা আশেপাশে পড়া হয়ে যাবে। তোমরা একদিনে একটা না হোক, একদিনে 10টা করেও যদি এমসিকিউ সলভ করো অনেকখানি পড়া হবে। ঠিক আছে, তোমরা ওই এমসিকিউ গুলি তুমি দিয়ে দিও, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, তাহলে ওরাও সলভ করবে। ঠিক আছে? জি ম্যাম। কারণ দেখোই তো এমসিকিউ কিন্তু একটু কঠিন আসে, অনেক বড় বড় স্টেম আসে, ওগুলি তো যদি কমন পড়ে যায় তোমার সময়টা বেঁচে যাবে, তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। There is no mechanism for excretion of iron. আমাদের বডিতে আয়রন এক্সক্রিশনের নরমাল কোনো মেকানিজম নাই। স্মল অ্যামাউন্ট এক্সক্রিটেড হয় ভায়া ফিসেস। আর মেনস্ট্রুয়েটিং ওমেনের ক্ষেত্রে ব্লাড লস যে হয় তখন কিছু আয়রন লস হয়। নরমালি যে ইন্টেস্টিনাল মিউকোজাল সেলগুলো এক্সফোলিয়েট করে তখন কিছুটা ফিসেসের দিয়ে স্টুল দিয়ে পাস করে। ট্রেস অ্যামাউন্ট আর এক্সক্রিটেড ইন দ্য বাইল, ইউরিন অ্যান্ড সোয়েট। এখন আসো আমরা কখন আয়রন দিব, ইন্ডিকেশন কি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। The only clinical indication for the use of iron preparation is the treatment or prevention of iron deficiency anemia. আর কাদের ক্ষেত্রে দরকার হতে পারে? প্রিম্যাচিউর ইনফ্যান্টের ক্ষেত্রে, চিলড্রেন ডিউরিং র্যাপিড গ্রোথ, প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং মাদার, পেশেন্ট উইথ ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের কি কমে যায় যার কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়? ম্যাম প্রোটিন কমে যায়। কিডনি থেকে একটা কিছু সিনথেসিস হয় না, ইরাইথ্রোপয়েটিনের কথা মনে আছে? ইয়েস ম্যাম। ইরাইথ্রোপয়েটিন কি করে? ইরাইথ্রোপয়েসিসে হেল্প করে। হ্যাঁ, ইরাইথ্রোপয়েসিস মানে আরবিসি ফর্মেশন। তার মানে ক্রনিক কিডনি ডিজিজে তো অবশ্যই ইরাইথ্রোপয়েটিনটা কমে যাবে, তখন কিডনি ডিজিজের পেশেন্টের এনিমিয়া হবে। এই ক্ষেত্রে তখন আয়রন দিতে হয়, আয়রনও দিতে হয়, সাথে ইরাইথ্রোপয়েটিনের ইনজেকশনও দিতে হয়। এগুলি বোথ রিটেন এন্ড ভাইভাতে আসে যে ওরাল আয়রন প্রিপারেশন, ওরালি কোন কোন ফর্মে পাওয়া যায়? ফেরাস সালফেট, ফেরাস গ্লুকোনেট। আমরা আগেই দেখলাম যে আয়রনটা ফেরাস ফর্মে অ্যাবজর্পশন হয়, এই জন্য ফেরাস ফর্মেই ওরাল প্রিপারেশন গুলি, ফেরাস সালফেট, ফেরাস গ্লুকোনেট এন্ড ফেরাস ফিউমারেট। ফিউমারেটের স্পেলিংটা ভালো করে দেখবে। এই তিনটা হলো ওরাল ফর্মুলেশন। আর পারেন্টারাল আয়রন কি কি ফর্মুলেশন? পারেন্টারালি পাওয়া যায় আয়রন ডেক্সট্রান, সোডিয়াম ফেরিক গ্লুকোনেট কমপ্লেক্স এন্ড আয়রন সুক্রোজ। কেন আমরা পারেন্টারাল আয়রন দিব, কখন দিব? হাই রিকোয়ারমেন্ট অফ আয়রন in patients with advanced chronic kidney disease, unable to tolerate or absorb oral iron, যখন ওরালি দিলে টলারেট করতে পারবে না বা অ্যাবজর্ব হবে না তখন। প্রিভিয়াস স্মল বাউল রিসেকশন, স্মল বাউলের কোন পার্টে আয়রন অ্যাবজর্পশন হয়? ম্যাম টার্মিনাল পার্ট অফ দা আইলিয়াম। স্মল বাউলটা যদি রিসেকশন করা হয় সার্জারির মাধ্যমে, তাহলে তো ওর আয়রনটা অ্যাবজর্ব হবে না, তুমি ওরালি যতই দাও অ্যাবজর্ব হবে না, তখন পারেন্টারালি দিতে হবে। Inflammatory bowel disease involving proximal small bowel and malabsorption syndrome, যে কোনো malabsorption syndrome ক্ষেত্রেই তো কোনো ট্রেস এলিমেন্ট অ্যাবজর্ব হবে না, তখন সেটা পারেন্টারালি দিতে হবে। ডিউরেশন অফ আয়রন থেরাপি, এটাও রিটেন আর ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ট্রিটমেন্ট উইথ ওরাল আয়রন শুড বি কন্টিনিউড ফর 3 to 6 months আফটার কারেকশন অফ দি কজ অফ আয়রন লস। মানে তুমি আয়রন লসের কারণটাকে ট্রিট করলে তারপরেও 3 to 6 মান্থ দিতে হবে। দিস কারেক্ট দি এনিমিয়া এন্ড রিপ্লেনিনেসেস, মানে রিফিল করে বা রিস্টোর করে, আয়রন স্টোরটাকে আবার রিস্টোর করে দেয়। নরমালি তো ডেফিসিয়েন্সি হলে স্টোর থেকে আয়রন যে স্টোরটা শেষ হয়ে যাবে,
এজন্য স্টোরটাকে রিপ্লেনিশ করার জন্য 3 থেকে 6 মান্থ দিতে হবে আয়রন। ওরাল আয়রন দিলে অ্যাডভার্স ইফেক্ট কি কি হতে পারে? নশিয়া, ইপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, কনস্টিপেশনও হতে পারে, ডায়রিয়াও হতে পারে। এটা অ্যাবজর্পশনের উপর ডিপেন্ড করে। কোনো পেশেন্টের অ্যাবজর্পশন যদি আয়রনের বেশি হয় তার কনস্টিপেশন হবে, অ্যাবজর্পশন কম হলে ডায়রিয়া হবে। এই অ্যাডভার্স ইফেক্ট গুলি কিভাবে ওভারকাম করা যায়? ডোজটা কখন দিতে হবে? ইমিডিয়েটলি আফটার মিল, মানে পেশেন্টকে বলবে যদি নরসিয়া অ্যাবডোমিনাল ক্র্যাম্প হয় পেশেন্ট খাওয়ার সাথে সাথে আয়রন ট্যাবলেটটা খেয়ে নেবে আফটার মিল। কোনো কারণে বডিতে যদি আয়রনের এক্সেস আয়রন জমা হয়, যেমন হিমোলাইটিক অ্যানিমিয়াতে হতে পারে, বা থ্যালাসেমিয়ার পেশেন্টদের যখন ব্লাড ট্রান্সফিউশন করা হয় তখন তো আয়রন এক্সেস জমা হয় না, ওই আয়রনকে চিলেট করে, তখন কি দেওয়া হয় আয়রন চিলেটরস হিসেবে? বডিতে এক্সেস আয়রন হলে কি হবে? সেটা লিভারে, প্যানক্রিয়াসে, স্প্লিনে যে জমা হবে, কি বলে তাকে? হেমাক্রোমাটোসিস বলে। আয়রন চিলেটর হিসেবে আমরা কি কি দেই? প্যারেন্টারালি দেই ডিফেরক্সামাইন, এটাকে কিন্তু ডেসফেরক্সামাইনও বলে। ডিফেরক্সামাইন এটা দেই প্যারেন্টারালি। আর ওরালি কি 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 দেই? ডিফেরাসিরক্স আর ডেফিরিপ্রন। এটা মনে রাখবে এমসিকিউ এর জন্য। এটা তো গেল ড্রাগ ট্রিটমেন্ট। নরমালি আয়রন টক্সিসিটি হলে ইন্টারমিডিয়েট ফ্লেবোটমি করে, মানে পেশেন্টের ভেনটা একটু কেটে কিছু ব্লাড লস হতে দেয়, ওই ব্লাডের সাথে আয়রনটাও চলে যায়, এটাকে বলে ইন্টারমিডিয়েট ফ্লেবোটমি। আয়রন চিলেটরস এর নামগুলি মনে রাখবে। আরেকটা কোশ্চেন আসে যে কি কি ফ্যাক্টর আয়রন অ্যাবজর্পশনকে হ্যাসেন করে, মানে আয়রন অ্যাবজর্পশন বেশি হবে কি কি ফ্যাক্টরের ক্ষেত্রে, ওই কি কি ফ্যাক্টর সাথে থাকলে অ্যাবজর্পশনটা কম হবে বলতে পারবে? এটা রিটেনে এসেছিল। কি কি ফ্যাক্টর আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে? ভুলে গিয়েছো? একটা পেশেন্ট যদি ভাত খাওয়ার সাথে সাথে চা খায়, মানে কোনো ক্যাফেইনেটেড ড্রিঙ্ক খায়, তার কি আয়রন অ্যাবজর্পশন ঠিক মতো হবে? না ম্যাম। না ম্যাম। হবে না, কারণ চায়ে যে ট্যানিন থাকে বা কফিতে যে ক্যাফেইন থাকে ওটা আয়রনকে অ্যাবজর্ব হতে দেয় না। আর কোন কোন ফ্যাক্টর গুলি হ্যাসেন করে, মানে হেল্প করে আয়রন অ্যাবজর্পশনে? ভিটামিন সি, তারপর হ্যাঁ, ভিটামিন সি আর সুগার, অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড। কোন অ্যামাইনো অ্যাসিডটা? এটা পড়বে, ঠিক আছে? এখন আসো হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর কি কি আছে। হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর কাকে বলে? দি ফ্যাক্টরস দ্যাট রেগুলেট দি proliferation and differentiation of hematopoietic progenitor cells in the bone marrow. এর মধ্যে এক নম্বরেই আছে ইরাইথ্রোপয়েটিন। ইরাইথ্রোপয়েটিন মেইনলি সিনথেসিস হয় কিডনিতে, আর লিভারেও হয় কিন্তু কিডনিতে বেশি হয়। এজন্য ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে দেখবে যে ইরাইথ্রোপয়েটিনের ইনজেকশন দেয় যাতে তার হিমোপয়েসিসটা ঠিক থাকে, এনিমিয়া না হয়। আর কি কি আছে? গ্র্যানুলোসাইট, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, গ্র্যানুলোসাইট, ম্যাক্রোফেজ, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর এন্ড ইন্টারলিউকিন 11। এটা জাস্ট এমসিকিউ এর জন্য পড়ে রাখো, কিন্তু ইরাইথ্রোপয়েটিনের কথা অবশ্যই মনে রাখবে যে কেন ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টদের এনিমিয়া হয়, কেন তাদের আয়রন দিতে হয়, কেন তাদের ইরাইথ্রোপয়েটিনের ইনজেকশন দিতে হয়। এখন দেখো ওই কেস স্টাডিটার অ্যান্সার কি। পেশেন্টটা, দিস পেশেন্ট megaloblastic anemia appears to be due to vitamin B12 deficiency secondary to inadequate dietary vitamin B12, মানে তার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে ডায়েটারি ডেফিসিয়েন্সির কারণে, তার অ্যাবজর্পশন ঠিক আছে।
It is important to measure serum concentration of both folic acid and cobalamin because megaloblastic anemia can result from deficiency of either nutrient, মানে যে কোনো একটা deficiency কারণে হতে পারে। It is especially important to diagnose vitamin B12 deficiency because this deficiency, if untreated, যদি untreated থাকে, can lead to irreversible, দেখো, it is so much important, irreversible neurologic damage. Folate supplementation, which can compensate for vitamin B12 derived anemia, does not prevent vitamin B12 deficiency neurologic damage, মানে ওই পেশেন্টকে তুমি ফলিক অ্যাসিড দিলে তার এনিমিয়াটা কম্পেনসেট হবে কিন্তু নিউরোলজিক ড্যামেজ গুলি কম্পেনসেট হবে না। To correct this patient's vitamin B12 deficiency, she would probably be treated by parenterally with cobalamin because of her neurologic symptom, followed by oral supplementation to maintain her body stores of vitamin B12. ওকে ওরালি দিলেও অ্যাবজর্ব হবে কারণ ওর ইন্ট্রিনসিক ফ্যাক্টর ঠিক আছে, কিন্তু যেহেতু তার নিউরোলজিক সিম্পটমটা ডেভেলপ করেছে তাকে প্রথমে প্যারেন্টারালি কোবালামিন দিয়ে পরে সেটাকে ওরালি করে দেওয়া হয়, ওরাল সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। এটা বুঝিনি। মানে যেহেতু আমরা কেস স্টাডিটা পড়েছিলাম মনে আছে যে একটা স্ট্রিক্ট ভেগান ওর নিউরোলজিক্যাল সিম্পটম হচ্ছে, প্যারাস্থেসিয়া হচ্ছে, জেনারেলাইজড উইকনেস হচ্ছে, ওর ডেফিসিয়েন্সির কারণ হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, নট ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন। ওর অ্যাবজর্পশন ঠিক আছে কিন্তু তবুও তুমি তাকে প্রথমে প্যারেন্টারালি ট্রিট করবে কারণ তার নিউরোলজিক সিম্পটম যেহেতু ডেভেলপ করেছে, তার প্যারেন্টারালি দিলে কি হবে, ওটা তো আর খুব র্যাপিডলি কাজ করবে না, র্যাপিড অনসেট অফ অ্যাকশনের জন্য প্যারেন্টারাল দিবে এখানে, ঠিক আছে, তারপর তাকে ওরালি দিবে কারণ ওরালিও তার অ্যাবজর্পশন হবে। প্রথমে প্যারেন্টারালি দিবে র্যাপিড অনসেট অফ অ্যাকশন পাওয়ার জন্য কারণ তার নিউরোলজিক সিম্পটম ডেভেলপ করেছে। ওরালি দিলে কি হবে, ওটা অ্যাবজর্পশন হতে সময় লাগবে না, প্যারেন্টারালি দিলে তো অ্যাবজর্ব হওয়ার কোনো দরকার নেই, সরাসরি ব্লাডে যে কাজ করবে। ইয়েস ম্যাম। ম্যাম এর আগে স্লাইডটা একটু দেন। দাঁড়াও, এটা ক্যাটজাং 14 এর কেস স্টাডি। ক্যাটজাং এ দেখবে প্রতি চ্যাপ্টারের শুরুতেই একটা কেস স্টাডি থাকে, একদম শেষে অ্যানসার দেওয়া থাকে। ইয়েস ম্যাম। এই প্রশ্নটা কিন্তু প্রায় করা হয় যে কেন ভিটামিন B12 টা ইম্পর্টেন্ট, কারণ নিউরোলজিক ড্যামেজ যেটা হবে ওটা ইরিভার্সিবল, ওটার জন্য ভিটামিন B12 ই লাগবে। ভাইবাতে কি কি কোশ্চেন আসে, যে এক্সাম্পল এন্ড ইউজেস অফ হেমাটিনিক্স, ওরাল আয়রন প্রিপারেশন গুলি কি কি, প্যারেন্টারাল আয়রন প্রিপারেশন গুলি কি কি, কখন দিব, ইন্ডিকেশন অফ ওরাল আয়রন থেরাপি, ডিউরেশন অফ ওরাল আয়রন থেরাপি এন্ড অ্যাডভার্স ইফেক্ট, এগুলি হলো যে কোশ্চেন গুলি আছে এসওই ভাইবা কোশ্চেন, ওখানে এই প্রশ্নগুলি আছে, এগুলি সলভ করবে। আর রিটেনের জন্য এক্সট্রা পড়বে মেকানিজম অফ আয়রন অ্যাবজর্পশন আর কি কি ফ্যাক্টর আয়রন অ্যাবজর্পশনকে হ্যাসেন করে অথবা রিটার্ড করে, ঠিক আছে। এটা সম্ভবত ঈদের আগে শেষ ক্লাস, তোমরা প্রতিদিন একটু হলেও পড়ো, যে সারাদিন না পড়ো, অন্তত 4-5 ঘন্টা পড়ো, বাকি সময়ে তোমাদের যেটা ভালো লাগে সেটা করো, কিন্তু পড়াটা রেগুলার রেখো, তো হঠাৎ করে প্রফেট ডেট দিয়ে দিলে তখন খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। লেখাপড়া করো, হ্যাঁ, বাসায় থেকো, সাথে লেখাপড়া করো।